কি করে থাকবো, কি করে নিজেকে সহ্য করব। কারণ মানুষটা তো অনেক মোটাকাটা, দেখতেই দেখা যাচ্ছে। আমি তো ওর কাছে কিছুই না, একজন মশা। যখন বাসর রাতে আমাদের একসাথে যাওয়ার কথা ছিল, একসাথে যাওয়ার পরে দেখি যে মশা তো ঠিকই মানুষ, কিন্তু মানুষের যে জিনিসটা সেটা তারা খুঁজেই পাওয়া যাচ্ছে না। এরকম একটা কাহিনী হয়েছিল আমার সাথে। কিন্তু তারপরে আমি সবকিছু নিজে নিজে সহ্য করে নেই। কারণ বুঝতেই তো পারছেন, একটা মেয়ে মানুষ যখন একটা ছেলে মানুষের সাথে গিয়ে শোয়, তখন যদি সেই ছেলে মানুষটা যদি শারীরিক সুখ যদি ওনার স্ত্রীকে না দিতে পারে, তাহলে এই স্ত্রীটার মনটা কিরকম হয়, এটা আপনারা যারা মা বোনেরা আছেন তারা সবাই বুঝবেন। এটা আমাকে বলে বোঝানোর কোনো দরকার নাই, যেটা আমি যতটুকু মনে করি। তারপর আমার স্বামী কিছুদিন পর উনি দূরে কোথাও কাজে চলে যায়। উনি দূরে কোথাও কাজে চলে যাওয়ার পরে আমি একা একা একাত্র জীবন পার করছিলাম। একা একা থাকতে আমার আর ভালো লাগছিল না, তাই আমি একা একাই থেকেছি। থাকার পরে আমার আর ভালো লাগে না। আমি ওনাকে নিয়ে যেতে বলি, উনিও আমাকে নিয়ে যায় না। কি করে নিজেকে কন্ট্রোল করি, কি করে নিজেকে সহ্য করি, এটা আমি নিজেও বুঝতে পারছিলাম না। না হওয়ার কারণে আমার ভাসুর আমার উপরে নজর রাখতো। আমি কখন কোথায় যাই, কোন জায়গায় যাই, কখন গোসল করি, কখন টয়লেটে যাই, এসব নিয়ে শুধু সে আমার উপরে নজর রাখতো। নজর রাখার পরে একদিন হঠাৎ করে সে আমার রুমে ঢুকে যায়। রুমে ঢুকে যাওয়ার পরে রাত্রের বেলা, রাত 1টা 2টা লাগাত আমার কাছে আসে। আসার পরে সে আমাকে নিয়ে শুয়ে থাকে এবং কি আমরা অনেক এনজয় করি। এনজয় করলে আমার অনেক সুখ লাগে, যেহেতু এই সুখটা আমি আমার স্বামীর কাছ থেকে এত দিন ধরে পাই নাই, সেই সুখটাই কিন্তু আমার ভাসুর আমাকে দিচ্ছে। আসসালামু আলাইকুম গাইস, আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে আমার জীবনের কিছু গল্প নিয়ে। আমি আমার জীবনের কিছু গল্প আপনাদের মাঝে তুলে ধরবো, কারণ আমি কিছু ভুল করেছি। সেই ভুলের পারচিত্র এখন আপনাদেরকে বলে আমি সমাধানে নিয়ে যাব। এখন আপনারা যা সমাধান নেবেন তাই আমার হবে, এটাই আমি জানি। আমার জামাই দেখতে শুনতে অনেক ভালো ছিল। তার আগে আমি আমার পরিচয়টা আপনাদেরকে দিয়ে নিচ্ছি, কারণ আমার পরিচয় জানাটাও আপনাদের জরুরি। আমার বাড়ি হচ্ছে ঢাকায়। আমি গাজীপুরে থাকি। পুরান ঢাকায় আমার বাড়ি, আমি গাজীপুরে থাকি। এখান থেকে ধরেন আমি অনেক কিছু এর মাঝখানে হারিয়ে ফেলছি, যেগুলো আপনাদেরকে বলতে আজ ক্যামেরার সামনে আমাকে আসতে হয়েছে। আমি এসেছি, কথা বলছি। আশা করি আমার ভুল যদি কোনো কিছু হয় সবকিছু আমাকে ক্ষমা করে দিবেন। আপনারা সতর্ক হবেন, আপনাদেরকে সতর্ক করার জন্য আমরা এসব ভিডিও বানাই। আজকে আমি কথাগুলো বলবো আমার স্বামীকে নিয়ে, যেই কারণে আমার স্বামী আমার কাছ থেকে চলে গেছে। বাট এখন আমি রাস্তার একজন বিক্রি হয়ে গেছি, পতিতালয়ের মানুষ হয়ে গেছি, যেটা আমার ভাবতেও খুব অবাক লাগে। যে জীবন ছিল সে জীবন রেখে অন্য একটা জীবনে আমি পা রেখে দিয়েছি। এর মাঝখান থেকে বহু বছর আমার কাছ থেকে হারিয়ে গেছে, অনেক সুখ আমার কাছ থেকে দূরে চলে গেছে। কেন কেন দূরে চলে গেল, সেই কথাগুলোই আমি আজকে আপনাদের কাছে তুলে ধরবো। আমার বিয়ে হয়েছিল আজ থেকে 10 বছর আগে। আমার স্বামী দেখতে শুনতে ওই মোটা তাজা অনেক বড় একটা হাতির মতোই ছিল, কিন্তু কথাটা হচ্ছিল যে আমার যখন বিয়ে হয়েছে তার সাথে, ওনাকে দেখার পর আমার খুব ভয় করছিল যে ওনার সাথে আমি কি করে থাকবো, কি করে নিজেকে সহ্য করব। কারণ মানুষটা তো অনেক মোটাকাটা, দেখতেই দেখা যাচ্ছে। আমি তো ওর কাছে কিছুই না, একজন মশা। যখন বাসর রাতে আমাদের একসাথে যাওয়ার কথা ছিল, একসাথে যাওয়ার পরে দেখি যে মশা তো ঠিকই মানুষ, কিন্তু মানুষের যে জিনিসটা সেটা তারা খুঁজেই পাওয়া যাচ্ছে না। এরকম একটা কাহিনী হয়েছিল আমার সাথে। কিন্তু তারপরে আমি সবকিছু নিজে নিজে সহ্য করে নেই। কারণ বুঝতেই তো পারছেন, একটা মেয়ে মানুষ যখন একটা ছেলে মানুষের সাথে গিয়ে শোয়, তখন যদি সেই ছেলে মানুষটা যদি শারীরিক সুখ যদি ওনার স্ত্রীকে না দিতে পারে, তাহলে এই স্ত্রীটার মনটা কিরকম হয়, এটা আপনারা যারা মা বোনেরা আছেন তারা সবাই বুঝবেন। এটা আমাকে বলে বোঝানোর কোনো দরকার নাই, যেটা আমি যতটুকু মনে করি। তারপর আমার স্বামী কিছুদিন পর উনি দূরে কোথাও কাজে চলে যায়। উনি দূরে কোথাও কাজে চলে যাওয়ার পরে আমি একা একা একাত্র জীবন পার করছিলাম। একা একা থাকতে আমার আর ভালো লাগছিল না, তাই আমি একা একাই থেকেছি। থাকার পরে
আমার আর ভালো লাগে না। আমি ওনাকে নিয়ে যেতে বলি, উনিও আমাকে নিয়ে যায় না। কি করে নিজেকে কন্ট্রোল করি, কি করে নিজেকে সহ্য করি, এটা আমি নিজেও বুঝতে পারছিলাম না। না হওয়ার কারণে আমার ভাসুর আমার উপরে নজর রাখতো। আমি কখন কোথায় যাই, কোন জায়গায় যাই, কখন গোসল করি, কখন টয়লেটে যাই, এসব নিয়ে শুধু সে আমার উপরে নজর রাখতো। নজর রাখার পরে একদিন হঠাৎ করে সে আমার রুমে ঢুকে যায়। রুমে ঢুকে যাওয়ার পরে রাত্রের বেলা রাত 1টা 2টা নাগাদ আমার কাছে আসে। আসার পরে সে আমাকে নিয়ে শুয়ে থাকে এবং কি আমরা অনেক এনজয় করি। এনজয় করলে আমার অনেক সুখ লাগে, যেহেতু এই সুখটা আমি আমার স্বামীর কাছ থেকে এত দিন ধরে পাই নাই, সেই সুখটাই কিন্তু আমার ভাসুর আমাকে দিচ্ছে। দেওয়ার পর আমি অনেক সুখী, কারণ এরকম একটা মানুষ আমার সাথে আছে, আমি রাত কাটাতে পারতেছি। আমার কেমন যে একটা সুখ লাগতো, এটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। কিন্তু একে একে কিছুদিন যায়, যাওয়ার পর এই সুখটা বেশি দিন থাকে নাই। এই সবকিছু একদিন আমার স্বামী সব দেখে ফেলে। দেখে ফেলার পর আমি আমাকে সে হাতে নাতে ধরে, ভাইজানকেও ধরে, দুজনকে একই সাথে ধরার পরে যারা আমাকে বলতেছে যে এই সব কতদিন ধরে চলছিল, তখন আমি বলছিলাম যে এটা বেশি দিন নাই। তুমি কি বলতেছো, আমাদের মধ্যে কিছু হয় নাই, এমনি আমরা শুয়ে আছি। তখন সে আমাকে থাপ্পড় দিল, মারলো, বললো তুই এমনি শুয়ে আছিস না, কেমনে শুয়ে আছিস, সত্যি কথা বল, নাহলে তোরা ডিভোর্স দিয়ে দেবো। সে শুধু আমাকে ডিভোর্সের ভয় দেখে। আমি তো সব সত্যি মিথ্যা যা ছিল সবই বলছি। আমি চাই নাই যে আমার স্বামী আমাকে ছেড়ে দিক, কিন্তু তারপরে আমার স্বামী আমাকে ছেড়ে দিল। তারপরে আমি আমার ভাসুরকে বললাম যে ভাইজান, আপনি তো পাগলামি করছেন আগে অনেক, এই পাগলামির কারণে আমার সংসারটা শেষ হয়ে গেছে, আপনি এখন আমার বিয়ে করেন। কিন্তু আমার ভাসুর আমাকে বিয়ে করলো না। আজকে আমি রাস্তার পতিত হয়ে গেছি, এখন প্রত্যেকে এই কাজ করি, আমি রাস্তাঘাটে দৌড় পারি। এখন যদি আমাকে কেউ 50 টাকাও দেয়, তারপরেও আমি এই বিনিময়ে দেহ ব্যবসা করি। এখন মা ও বোনেরা আপনারা সবাই বলেন, এগুলো কি করাটা উচিত হয়েছে না ভুল হয়েছে? আমি জানি সবকিছু আমার ভুল হয়েছে, কারণ স্বামীর অবহেলা পাওয়ার কারণে বাসুরের সাথে সম্পর্ক, বাসুরে এখন অবহেলা করছে, এখন আমি দেহ বিক্রি করি পতিতালয়ে। এখন কি এগুলো সবকিছু ঠিক? আমি আপনাদেরকে বলে যাই, আমার মতো ভুল আপনারা কেউ করবেন না। সবাই সতর্ক থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।